আমাদের সমাজে যারা সফল ব্যক্তিত্ব তারা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আমরা জানতে চাই তাদের জীবনের ইতিহাস, তাদের জীবনের গল্পগুলো। এরকম একজন সফল ব্যক্তিত্বকে নিয়ে আজকে আমাদের এই পর্ব। সুপ্রিয় দর্শক, আমি মরু ভাস্কর মাই স্টোরির নতুন একটি পর্ব নিয়ে আবার আপনাদের সামনে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কর্পোরেট ওয়ার্ল্ডের একজন সফল ব্যক্তিত্ব GM কামরুল হাসান। আমরা তার মুখেই শুনব তার জীবনের সফলতা, তার পরিশ্রমের গল্প। ভাইয়া কেমন আছেন? খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছে এবং সো হ্যাপি টু দ্য অলমাইটি। আল্লাহ অনেক ভালো রাখছে। ভাই, আপনি আমাদের সবার খুব পরিচিত মুখ। আমরা গর্ব করি এবং চেষ্টা করি আপনার মতো হওয়ার, আপনার এই সফলতা দেখে। কিন্তু আপনার এই সফল হওয়ার পেছনে আপনার যে কঠোর পরিশ্রম, আপনার যে পেছনের প্রেক্ষাপট, আমরা অনেকেই সেই বিষয়টা জানি না। আজকে আপনার মুখ থেকে আমরা এই বিষয়গুলো জানতে চাই। ফার্স্ট অফ অল ধন্যবাদ আপনাকে। যে আমি একেবারেই সফল না, এটা যদি কেউ বলে যে সফলতার সংজ্ঞা কী, আসলে সফলতার সংজ্ঞা হচ্ছে যে ওয়ান্স ইউ আর স্টপ ইউ আর গন। আসলে আপনি প্রতিদিনই কিছু না কিছু প্রত্যেকটা মানুষ ট্রাই করে এবং চেষ্টা করে একটা জায়গায় যেতে চায়। সো আমিও প্রতিদিনই চেষ্টা করি। কর্পোরেটে আমি কাজ করছি মোর দেন 26.5 ইয়ার্স, 26.5 বছরের বেশি। বাট আমি কিন্তু একেবারেই খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন মানুষ। ফর এক্সাম্পল, আমার বাড়ি নেত্রকোনাতে, ওইখানে আমার পড়াশোনা ছোটোবেলা থেকেই। এবং বলতে পারেন যে খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, সেটুকু যদি সত্যি করে বলি। বিকজ আমার জন্মের সময় আমার বাবা রিটায়ার করে। সো যেহেতু তখন বাড়ির কিছু ইনকাম, ধান অ্যান্ড অল দ্য থিংস, এবং শহরের ভিতরে বাসা, আমার পড়াশোনা, অল দ্য থিংস, অল দ্য ওয়েজ। সো ওইখান থেকে আসলে যে একটা প্রচণ্ড ডিসিপ্লিন, প্রচণ্ড স্ট্রিক্ট প্রিন্সিপলের ভিতর দিয়ে যে কী করা যায় লাইফের ভিতরে, ধরেন পড়াশোনা বা ফাঁকে আমাদের সময় তো এরকম কিছু ছিল না। আছে পড়াশোনা, বিকালে একটু খেলা, অ্যাপার্ট ফ্রম যদি ধরেন বাসায় টেলিভিশন ছিল না। সো ধরেন একেবারেই কি বলে যে আপনি বলতে পারেন যে মোস্টলি পিওর ডিসিপ্লিন যাকে বলে, ডিসিপ্লিনের বাইরে কিছু না, পিওর ডিসিপ্লিনের ভেতর থেকে আমি পড়াশোনা করা। আমার ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আই ওয়াজ অলওয়েজ ফার্স্ট বয়। এবং এটার কৃতিত্ব যতটা না আমার, তার চেয়ে বেশি কৃতিত্ব আমার বাবার। বিকজ যে উনি হি ওয়াজ সাচ এ পার্সন যে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু তার চাকরি জীবনের পরবর্তী পিরিয়ডে ইউজ টু ওয়ার্ক ইন স্কুল, একটা স্কুলেও চাকরি করতেন আমার আব্বা পরবর্তীতে আফটার রিটায়ারমেন্টের পরে। তো ওনার হয়তো বা একটা ছিল যে আমার ছোট ছেলে, আমি বাসার সবার ছোট, যে ওরে যদি একটু বড় করে দিয়ে যেতে পারি, সামহাও এভরিবডি ইজ গ্রোয়িং, অথবা পড়াশোনা করেছে। আমরা 8 ভাই বোন ছিলাম। আমরা 8 ভাই বোনের সবাই কম বেশি মাস্টার্স করা, সবাই এই ছেলেমেয়েকে তৈরি করার যে একটা বিশেষ প্রক্রিয়া বাবা মার থাকে, আমার বাবার একটা বিশাল অবদান আছে। যদি এক্সাম্পল দিতে একটা, তাহলে তো বুঝতে পারবেন যে ওয়ান্স আইজ টু স্কুল থেকে বের হলাম, বাসায় ঢোকার পরে আবার বললে কি পরীক্ষা দিলে, আবার বসো, আরেক দফায় পরীক্ষা দেওয়া। হ্যাঁ, যেমন কোয়েশ্চেন নিয়ে আব্বা বসতো যে ঠিক আছে তুমি এটা আবার লেখো, আবার প্র্যাকটিস করো, অথবা তুমি কি ক্লাসে পরীক্ষা যে দিলা তার ঠিকঠাক মতো দিলা কিনা সেটা আবার রিচেক করতো আমার বাবা। আমার মনে নাই যে আপ টু এসএসসি পর্যন্ত কোনো দিন সন্ধ্যার পরে বাসায় গিয়েছি। বিকজ মাগরিবের নামাজের পরে বাসায় ঢোকা এর চাইতে বড় অপরাধ বোধহয় কোনো ছিল না আর কি। দ্যাট ইজ হোয়াট দ্য ডিসিপ্লিন ওয়াজ, তখন যেটা মনে হতো যে ইট ইজ সামথিং যে মানুষ এত কেন কঠিন হয়, এত কেন এটা কী ভাই, এটা কি জেল কিনা, সামথিং লাইক দ্যাট। বাট এখন আমি রিয়েলাইজ করি, ওয়ান্স আই রিমেম্বার মাই ফাদার, মনে হয় যে পারহ্যাপস হি হ্যাজ ডান দ্য রাইট থিং। এবং আজকে যদি উনি ওই সময় ওই ডিসিপ্লিনটা না করতো, আজকে হয়তো আপনার সামনে আমার কথা বলা হতো না। সেটা একটা বড় কথা। তো এসএসসি কমপ্লিট করে, এইচএসসি কমপ্লিট করে, এবং এসএসসি এইচএসসিতে আই হ্যাড এ ভেরি ব্রিলিয়েন্ট রেজাল্ট। দেন ঢাকায় আসি আমি। ঢাকায় এসে মতিঝিলে থাকতাম। মতিঝিল কলোনি যেটা বলে, এজিবি কলোনিতে থাকতাম আমি, আমার মেজো ভাই। এবং আমার ভাই তখন আইএফএসি ব্যাংকে চাকরি করে, এবং তারও তেমন সামর্থ্য ছিল না, টু বি অনেস্ট। এবং আমরা 2 ভাই মিলে একটা বিছানা, একটা সাবলেট নিয়ে থাকতাম কোনো রকমে। অ্যান্ড দেন আই স্টার্টেড টু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি খুব শর্টলি যদি স্টোরিটা বলি, আমরা যদি একটু থামাই আপনাকে। জি জি।
আপনার একদম শৈশবে আপনি বলছেন যে আপনার 8 ভাই বোন ছিলেন, জি। আপনার বাবা রিটায়ার করেছেন আর একটা স্কুলে জব করতেন, জি নিশ্চয়ই আপনার আম্মা গৃহিণী ছিলেন। যে গৃহিণী ছিলেন। তাহলে ওই যে এতগুলো ভাই বোন একসঙ্গে থাকা, হুম, ওই স্বল্প আয়ে জি মানে ওই পরিস্থিতিটা যদি আরেকটু ব্যাখ্যা করতেন। মানে আমরা এখন কিন্তু বুঝি যে কর্পোরেট বা যে কোনো চাকরিতে সফল ব্যক্তি মানেই হচ্ছে সোনার চামচ মুখে দিয়ে জন্মায় বা পরিবার থেকে অনেক বেশি প্রিভিলেজড, খুব ব্লেসড হয়ে তারা আজকে এসে হয়তোবা সফল হয়েছেন। না, ব্যাপারটা এরকম না। আমার মনে হয় যে আমি জানি না, মানে আমি তো এবার আসলে এভাবে বড় হইনি। ধরেন আমাদের লাইফ কী ছিল, ধরেন রোজার ঈদে একটা শার্ট পেতাম, বছরে একটা, টু বি অনেস্ট। স্কুল ড্রেসের বাইরে আর কিছুই ছিল না। স্কুলে ধরেন আমাদের ইউনিফর্ম ছিল না, তো স্যান্ডেল পরে স্কুলে যাওয়া যেত, ইট ওয়াজ নট এ প্রবলেম। তারপরে ধরেন বাসায় ফেস্টিভ বলতে কি যে ওয়াই ঈদ ইজ মোর ফেবুলাস টু ইউ, বিকজ ঈদে পোলাও রান্না হবে, দ্যাট ইজ সামথিং। ডেলি তোর পোলাও রান্না বাসায় হইতো না। এছাড়া যদি ধরেন বাসায় ইলেকট্রিসিটি ছিল না, হারিকেনে পড়াশোনা করতাম। তারপরে ধরেন বাসায় ফ্যান ছিল না, মনে করেন ঘামাচি টামাচি অনেক কিছুই হইতো। এগুলি এখন আমার বাচ্চাকে যদি বলি তাহলে ফিল দ্যাট এটা কী বলে আসলে, এগুলি কীরকম কথাবার্তা, সামথিং লাইক দ্যাট। বাট এগেন দিস বিউটি অফ মিডল ক্লাস অর দিস বিউটি অফ লোয়ার মিডল ক্লাস পারহ্যাপস ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, বিকজ এটা হয় কি মানুষকে খুব কম্পোজ করে, এটা হয় মানুষকে ডিটারমাইন করে, এটা হয় মানুষকে একটা ভিশন তৈরি করতে রোল প্লে করে, এইটা মানুষকে শেখায় যে না, তোমার আরও বড় হওয়ারও অনেক অপরচুনিটি আছে। যখন আপনার ফর এক্সাম্পল দিস ইজ এ ফুল গ্লাস, এই গ্লাসটার ভিতরে তোর পানি দেওয়ার কিছু নাই, বাট ওয়ান্স ইট ইজ এমটি দ্যার ইজ এ চান্স টু পুট মোর অ্যান্ড মোর ওয়াটার। সো এই যে না পাওয়ার যে অনেকটা মানে ক্ষুধা, সেই ক্ষুধা থেকে কিন্তু মানুষ অনেক কিছু করে। এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত অ্যানালাইসিস। মিডল ক্লাস অ্যাজ আই সেড, বাসায় টেলিভিশন ছিল না, খুবই ন্যাচারাল। পাশের বাসায় গিয়ে টেলিভিশন দেখতাম, জানানাদের টাকায় টেলিভিশন দেখতাম, দ্যাট ইজ হোয়াট হ্যাপেন। আর পড়াশোনা আর ডিসিপ্লিন, এইভাবেই আমার আম্মা, শি ওয়াজ নট ভেরি এডুকেটেড, বাট শি ওয়াজ ভেরি ভিশনারি। শি নিউ দ্যাট যে ছেলে মেয়েকে মানুষ করতে হবে, সেটা জানতো। এখনকার অনেক শিক্ষিত মায়েরাও হয়তো সেটা পারবে কিনা জানি না, বাট শি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড সামথিং লাইক দ্যাট, যে না ঠিক আছে আমার ছেলেকে পড়াইতে হবে। ধরেন অনেক সময় হয়তোবা দেখা গেছে যে একটা তরকারি রান্না হলো বাসায়, হয়তোবা আমার ভাগে একরকম পড়ছে, আরেক ভাইয়ের ভাগে আরেক রকম পড়ছে, এরকম গল্প আছে। যেহেতু আমি আর্নিং না, আমার যে সমস্ত ভাইয়ের আর্নিং ছিল তাদেরকে নর্মালি হয়তো একটু বেশি মায়েদের থাকে। মানে এইগুলি দেখে আসা, আসলে আমি ব্লেম করছি না, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। তো ওইভাবে আসলে এসএসসি পর্যন্ত স্কুল ফি লাগতো না, বিকজ আই ইউজ টু হ্যাভ দ্য স্কলারশিপ। স্কুলে যে ফার্স্ট হলে যা হয় যে টিউশন ফি মাপ এটসেট্রা, কোনো সমস্যা ছিল না। কোনো টিচারের কাছে পড়ি নাই, আমার বাবাই পড়াইতো। হি ওয়াজ মাই টিচার, হি ওয়াজ মাই মেন্টর, এভরিথিং। সো ওনার কাছেই পড়া। তারপরে ধরেন এইচএসসি পাস করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইদার আই উইল স্টার্ট, ইদার আই উইল নট, দ্যাট ইজ ওয়ান বিগ চ্যালেঞ্জ। রিজন বিহাইন্ড যে ইটস অ্যান এক্সপেন্স, ইটস অ্যান এক্সপেন্ডিচার। যে আমার তখন হলে আমার খরচ হইতো 900-1000 টাকার মতো। আই এম টকিং অ্যাবাউট দ্য 80 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। 900-1000 টাকা কিন্তু অনেক টাকা ওই সময় অনেক টাকা। বাট আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স। আমার স্পেশালি আমার মেজো বোন, মেজো ভাই, দে হ্যাভ হেল্প মি আ লট অন দ্যাট টাইম, যে ঠিক আছে তুমি আমার বড় ভাই হেল্প করেছে। বাট সবার কাছ থেকে একটু করে নিয়ে আই হ্যাড টু সার্ভাইভ ওভার দেয়ার। এবং আমি নিজেও টিউশনি করাতাম। ধরেন কার্জন হলে থাকতাম, ওইখান থেকে রামপুরা বনশ্রীতে যেতাম, এবং এখানে 3টা বাস চেঞ্জ করে আই ইউজ টু গেট 300 টাকা। সো ওই 300 টাকার জন্যই হয়তো টিউশনি করতে যেতাম। দ্যাট ওয়াজ হ্যাপেন ইন মাই লাইফ। আমি একটা এনজিওতে কাজ করেছি ইউনিভার্সিটি পড়ার সময়, এনজিও থেকে কিছু টাকা পেতাম। বাট অ্যাজ এ হোল যে স্টুডেন্ট লাইফের যে বেসিক চার্ম, আড্ডা মারা, টিএসসিতে বসে থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাণের কেন্দ্র, সবাই এখানে আড্ডা মারে। তো আমার আসলে বিকালটা আমি খুব বেশি এনজয় করতে পারতাম না, বিকজ আই হ্যাজ টু ডু সামথিং, আমাকে কিছু না কিছু করতে হতো। অ্যান্ড দি ফোকাস ইজ সামথিং যে এই যে আমার যে বাবার পরিশ্রম, যে হি ওয়ান্টেড টু সি দ্যাট আমি আসলে কিছু করতে পারছি কি না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট হাউ আই ক্যান গ্রো। দেন যদি ধরেন মাস্টার্স কমপ্লিট করলাম, আমি I was about to trying for গভর্নমেন্ট জবে ট্রাই আমি করতে পারি নাই। রিজন বিহাইন্ড আই নিড টু হ্যাভ এ জব, আমার একটা চাকরি দরকার আসলে। এখন বিসিএস দিতে গেলে তখন যে সময়টা লাগে আপনার, সেই সময়টার জন্য 1 বছর 1.5 বছর আই উইল হ্যাভ দ্য প্রিপারেশন, অ্যান্ড প্রিপারেশন নিতে গেলে যে সময়টা আমার দরকার, সেই সময়টা আসলে আমার হাতে ছিল না। আমি হন্যে হয়ে চাকরি খুঁজতে শুরু করলাম।
এবং আই ক্যান রিমেম্বার দ্য ফার্স্ট জব আই গেভ দ্য ইন্টারভিউ, এবং প্রথম জব থেকে আই হ্যাভ বিন রিজেক্টেড ইন এ ভেরি টিপিক্যালি রিজেক্টেড, যে 15 দিন ট্রেনিং করার পরে 1500 টাকা দিয়ে বলছে ইউ আর নট ফিট ফর দ্য কোম্পানি, জাস্ট লিভ ইট। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। মতিঝিল আমার মনে আছে যে ইট ওয়াজ ভেরি স্ট্রাগলিং। 1500 টাকা হাতে আমার কাছে বোঝার মতো মনে হচ্ছিল। জীবনের প্রথম চাকরি, আই এম টকিং অ্যাবাউট দ্য নেসলে বাংলাদেশ লিমিটেড, প্রথম চাকরি আমার এখানে। বাট সামহাউ আই অলওয়েজ বিলিভ দ্যাট আই হ্যাভেন্ট ডান এনিথিং রং, ওয়াই শুড দে রিগ্রেট মি। আমি এটা নিয়ে তারপরে আই রোট এ লেটার টু সুইজারল্যান্ডে, আমি চিঠি লিখলাম যে মানে তখন তো আর মেইলের যুগ ছিল না, তখন ইমেল করা যেত না, তখন কোনো ফ্যাক্স ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিচ্ছু ছিল না। আই রোট এ লেটার যে আই নেভার এক্সপেক্টেড সামথিং ফ্রম নেসলে, এবং নেসলে সুইজারল্যান্ড থেকে জিনিসটাকে পরবর্তীতে দে ডিড দ্য স্মল অডিট, ফাইনালি দে কল মি এগেন। আবারও প্রায় মানে 6-7 মাস পরে অল অন এ সাডেন আমার এক কলিগ আছে, শাহাদত ভাইয়ের নাম মনে পড়ে, ওনার সাথে শাহবাগ দেখা, এবং শাহবাগ দেখার পরে বললো যে এই কামর সাহেব আপনি কোথাও জয়েন করেছেন? আমি যে না, আমি কোথাও জয়েন করি এখন, নেসলে তো আপনাকে খুঁজতেছে। আমি যে কী ব্যাপার? বলে যে আপনি কি কমপ্লেন করছেন নাকি? আমি যে না, আমি আমার পয়েন্ট অফ ভিউ জানিয়েছি যে আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে। দেন আই গট এগেইন, আই ওয়েন্ট ব্যাক, দ্য টুক এন ইন্টারভিউ। প্রথম ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করে যে ইউ দ্য পার্সন রোট এ লেটার, দ্যার ইজ এ ম্যান ফ্রম শ্রীলঙ্কা। আমি ইয়েস আই রোট। তারপর বলেছি ইউ আর সো ব্রেভ, সো তোমাকে যদি আবার চাকরি দিই 2 দিন পরে তো তুমি আবারও চিঠি লিখবা। আমি জানি না, হোয়াই শ্যাল আই, বিকজ অ্যাজ লং এজ ইউ আর ডুইং সামথিং, আপনি যতক্ষণ পর্যন্ত রং কিছু করছেন না ততক্ষণ পর্যন্ত তো হোয়াই শ্যাল আই মেক ডিভোর্স, সামথিং লাইক দ্যাট, আই সেড সামথিং লাইক দ্যাট। সো দেন এগেইন নেসলেতে কাজ শুরু করি, এবং নেসলেতে কাজ শুরু করার আগে একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে চাই। যখন আমি নেসলে থেকে রিজেক্টেড হলাম, দেন আই স্টার্টেড ডুইং এ মেসিভ টিউশনি শুরু করলাম, এবং আই ক্যান রিমেম্বার যে আমি 60টা স্টুডেন্ট পড়িয়েছিলাম 7 মাসে, ব্যাচ করে হোম ইকোনমিক্স কলেজে দ্যার ইজ এ কোর্স বায়োকেমিস্ট্রি, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। তো ওদেরকে পড়াতে আমার হাতে প্রায় 40-45 হাজার টাকা চলে এসে। দেন আই বট এ মোটরসাইকেল, জীবনের প্রথম মোটরসাইকেল নিজের টাকায়, জীবনের প্রথম সাইকেল কিনেছিলাম নিজের টাকায়, সাইকেল বিক্রি করে দেন আই বট দ্য মোটরসাইকেল। তো মোটরসাইকেলে করে আসলে তখন ক্যাম্পাসে ঘুরতাম, একটা অন্যরকম ভাবটাপ ছিল, বুঝছেন, এরকম ব্যাপার সেবার। দেন আই জয়েন ইন নেসলে, এবং নেসলেতে আই ওয়াজ এ ভেরি গুড পারফর্মার, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, এটা আমি আগে একটা শোতে বলেছি যে মাই ফাদার ওয়াজ সামথিং দ্যাট অলওয়েজ ফিল দ্যাট না, আমি কীভাবে দেখিয়ে যেতে পারি আমার ছোট ছেলে, হি ইজ অলসো এস্টাবলিশড। তো আমাকে একদিন খুব করে বলছিল যে অনেকেরই গাড়ি টাড়ি আছে, তুমি কি গাড়ি পাও না অফিস থেকে? আমি বললাম যে না আব্বা, আমি তো মোটরসাইকেল পাইছি অফিস থেকে, মোটরসাইকেল চালাই। তো দ্যার ইজ এন ইনসিডেন্স ওভার হেয়ার, আমি মোটরসাইকেল চালাইতে গিয়ে একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি, এবং অ্যাক্সিডেন্ট করার পরে ডক্টর সাজেস্টেড মি যে না, হাত ভাঙা, আমার একটা রেস্টে আছি, নেসলে হ্যাজ গিভেন দ্য প্রিভিলেজ যে না ঠিক আছে তুমি রেস্টে থাকতে পারো, সমস্যার কিছু নাই। তো আই হ্যাড এন ব্রেক ফর 45 ডেজ, ডক্টর লেখছে যে 45 দিনের ভিতরে তুমি জয়েন করতে পারবে, হাত ভাঙা। অ্যান্ড আমার চাকরিটাই ছিল সেলসের কাজ, মোটরসাইকেল নিয়ে ঘোরা, ইউ আন্ডারস্ট্যান্ড। তো এখন জিনিসটা দাঁড়ালো যে আমি যখন ব্রেক, তখন আমি বাসায় বসে থাকি, কী করবো কী না করবো। আর ইটস ইন্টারেস্টিং, আই ডিড এ ওয়ান্ডারফুল জব অন দ্যাট টাইম। আই ক্যান রিমেম্বার যে আমি আমার পরিচিত বড় ভাইয়ের অফিসে গেলাম, উনি আমাকে পাকিস্তানি চাদর বিক্রি করতে দিয়েছিলেন। বলে যে তুমি বসে আছো, তোমাকে একটা মাইক্রো দিই, তুমি এটা ঘুরে ঘুরে চাদর বিক্রি করো, তুমি তো বসে আছো। না যে খারাপ কি, লেট মি ট্রাই। সারাক্ষণ তো আর হাতে প্লাস্টার নিয়ে বসে থাকা যায় না। সো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং যে আমি চাদর বিক্রি করি কোথায়? কর্পোরেট হাউসগুলিতে। কর্পোরেট হাউস আমার পরিচিত বন্ধুবান্ধব যাদের ছিল, রিসিপশনের সাথে লবিং করি যে চাদর দিই। রিসিপশন বলে যে চাদর তো সুন্দর, তারপরে সেই চাদর বিক্রি করতে শুরু করলাম। অ্যান্ড ইউল বি সারপ্রাইজড হিয়ারিং দ্যাট আমি 45 দিনের ভিতরে প্রায় ক্লোজ টু আই সোল্ড অ্যাপ্রক্সিমেটলি 40,000 চাদর। অনেক। এবং এটা নিউ মার্কেটে বিক্রি করেছি, আপনার বঙ্গবাজারে বিক্রি করেছি, বিভিন্ন জায়গায়। অ্যান্ড আই আর্ন মানি, ভালো। আমার অ্যাপ্রক্সিমেটলি প্রফিট হয়ে গেলো প্রায় ক্লোজ টু 6 লাখ টাকার মতো। 6 লাখ টাকার প্রফিট হলো। দ্যাট আই ওয়াজ থিঙ্কিং, মাই ফাদার ওয়াজ সেইং তোমার তো গাড়ি নাই, মানে আমার মনে হয় যে আমার আব্বা দেখতে চায় যে আমার একটা গাড়ি আছে, সামথিং লাইক দ্যাট। দেন আই বট এ রিফ্লেক্ট কার, 4,22,000 টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনলাম ওইটা দিয়ে। তো গাড়ি কিনলাম, আমার আব্বা, আই ক্যান রিমেম্বার, হি ওয়াজ ভেরি হ্যাপি। এবং তার কিছুদিন পরে আমার বাবা মারা যান। So that is all about the story basically.
This gentleman, I miss him a lot. আব্বার কথা খুব মনে পড়ে আমার। Again, life goes on. Life তো আর থেমে থাকে না। আমরা যারা সরি আই বিন ইমোশনাল, তো এরপরে আম্মা মারা যায়। দেন এগেইন ধরেন যে ইটস এ বিট অফ স্ট্রাগলিং বিকজ কয় টাকার বেতন পাই, এবং আমার ওয়াইফ ইউনিভার্সিটি চাকরি করে, ইউনিভার্সিটি টিচার, সি ইজ ওয়ার্কিং দেয়ার, এবং আমাদের দুজনের পয়সা ঠিকই চলছিল, ভালোই চলে। দেন এগেইন ধরেন আই ওয়াজ নট অন দ্যাট টাইম আই ওয়াজ নট ফাদার অ্যাজ ওয়েল। আমার আম্মা মারা যাওয়ার ঠিক 1 বছর পরে হ্যাভ বিন ফাদার। আমার মেয়ের চেয়ার আম্মায়ের চেয়ার অলমোস্ট সেম। ইটস এ ভেরি ইন্টারেস্টিং মিরাকেল। যাই হোক, তো আপনার নেসলেতে আমি কাজ করি ক্লোজ টু 12 বছর ফিল্ডে ট্যুর করতাম প্রচুর, এবং এমনও হোটেলে আছে যে হোটেলে থাকতাম, সেই হোটেলে মনে করেন ছাড় পোকা কামড়াচ্ছে, রাতের বেলায় গোসল করতে গেলেন শাওয়ার থেকে মনে হচ্ছে গরম পানি ঢালতেছে, সামথিং লাইক দ্যাট। বাট এগেইন আমি স্টেশনে রাত কাটিয়েছি, এরকম দিন গেছে। বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি কোনো দিন না খেয়েও থেকেছি, দ্যাট ওয়াজ অলসো দ্য স্টোরি। আই ডোন্ট ওয়ান্ট টু আনবিল অল দ্য থিংস টুগেদার, বাট দ্যাট হ্যাজ হ্যাপেন ইন মাই লাইফ, বাট আই নেভার স্টপ মাই সেলফ। আমি কখনো থামতে চাই নাই, আমি বললাম যে ঠিক আছে ট্রাই করি, ইফ এনি ওয়ান ক্যান ডু ওয়াই নট মি, চেষ্টাই তো করতে হবে, রাইট? চেষ্টা করেছি, এবং নেসলেতে 12 বছর পরে ফর সাম ইনসিডেন্ট আই হ্যাভ বিন আমাকে নেসলে লিভ করতে হয়। তো আমি যখন নেসলে লিভ করি, আই ক্যান রিমেম্বার মোস্ট অফ মাই কলিগস ডিড নট রিসিভ মাই কল। অনেকে আমার কল রিসিভ করে নাই, যারা আমার খুব কাছের, যারা আমার সাথে কফি খেত, অথবা যারা আমার সাথে বিকেলবেলা নাস্তা খাইতো, যারা আমার সাথে আড্ডা দিত, I find that they felt that I have been the burden. এবং I was hearing that Kamru is finished. He is no more. Nestle লিভ করে 12 বছর চাকরি করে I came out, I am finished. I used to get Nestle বেতন, আমি 43,000 টাকা বেতনে চাকরি করতাম। I am talking about the 2007. বাট এগেইন মানুষের জীবনের হয় কি, ধরেন ওয়ান্স বুক স্টপস, অথবা একটা দরজা বন্ধ হয়ে গেলে আরেকটা দরজা ওপেন হয়। এবং আমি একটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অ্যাজ এ হিউম্যান বিইং উই ক্যান অনলি ট্রাই, দ্য অলমাইটি ডিফাইন্স দ্য ডেস্টিনেশন। একটা দরজা বন্ধ হলে সৃষ্টিকর্তা 70টা দরজা খুলে দেন, এরকমটা শুনি আমরা। আমি ব্যক্তিগতভাবে যে আপনি শুধু ট্রাই করতে পারবেন, অলমাইটি ডিফাইন্স। আপনি কোথায় আজকে এখানে বসে আছেন সেটা উপরওয়ালা ডিফাইন করে। আমি এখানে বসে আছি বলবো আমি শুধু ট্রাই করতে পারি। তো আমার মাথায় এই জিনিসটাই কাজ করে যে ওকে, ওয়াই নট বি দ্য পার্ট অফ দ্য সাকসেস স্টোরি, অ্যান্ড পিপুল নেভার ওয়ান্টস টু হিয়ার দিস ফেলিওর স্টোরি, কখনো শুনতে চায় না। So every success story has something failure, lots of failures. তো আমি নেসলে ছেড়ে দেন আমার জীবনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গাই, আমি ওনাকে কখনোই ভুলি না। উনি আমার বাসায় আসলো, এসে বললো যে তুই ছাইরা দিলি, এই সেই অনেক বকাঝকা দিল। হিজ নেম ইজ মিস্টার মির্জা ভাই মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। এবং উনি আমাকে বললো যে ঠিক আছে তুই চিন্তা করিস না, আই এম অ্যারেঞ্জিং ইউর জব। দেন দ্য ফলোয়িং উইক আই জয়েন ইন রহিম আফরোজ, and what I used to get from Nestle 43,000 টাকা, পরের সপ্তাহে I got a job in Rohim After 95,000 টাকা, double. And I was looking after the Agora business. Agora is a supermarket, and then my confidence has been changed. The life is far bigger. Life is not only Nestle, life is more and more bigger. And what happens, আমি রহিম আফরোজে কিছুদিন কাজ করার পরে somehow আমি আবার ভাবলাম যে I need to move on. I joined in Igloo as তখন head of marketing. I'm talking about the 2008. Even its salary was even higher, 135,000 টাকা. Why I'm sharing this story, reason behind, I'm not trying to saying that আমার অনেক টাকা হয়ে গেছে ব্যাপারটা এরকম না। যে once I came out from a story, then perhaps the more stories started coming. এই যে risk taking opportunity, মানে একটা অবস্থা, আপনি যদি ওইভাবে দেখেন আমাদের ক্ষেত্রে কি হয় যে উই হ্যাভ এ স্ট্যাটিক মাইন্ডসেট। আমাদের মাথায় একটা দ্যার ইজ এ শব্দ আছে অ্যান্টি নেগেটিভ থিঙ্কিং, মানে এই যে সবসময় চিন্তা করা, নেগেটিভ চিন্তা ভাবনা করা। আই অলওয়েজ থিঙ্ক পজিটিভ, আই অলওয়েজ ট্রাই টু পুট মাই ল্যাগস ইনটু দ্য আদার শুজ। সে যে কথাটা বললো কেন বললো, ওইভাবেই আমি চিন্তা করি। আই ডোন্ট থিঙ্ক ইন সাচ ওয়ে যে না কেন বললো, আমি কেনটা খুব চিন্তা ভাবনা করি। ইনস্টেড অফ losing the temperament, all that is, I don't do this. Even today, I had a discussion with my boss, some issues. Somehow he became angry. I didn't respond. Then after 15 minutes he called me.
কামাল ভাই প্লিজ কাম। দেন বললো যে কামাল ভাই হোয়াট হ্যাপেন? আমি বললাম যে নাথিং, ইউ হ্যাভ বিন অ্যাংরি, আই থিঙ্ক আই শ্যাল বি স্টপ। দেন উনি হি ইজ বি ভেরি হ্যাপি বিকজ সামথিং যে অলওয়েজ রিয়াকশন ইজ নট গুড, আমরা সবসময় রিয়াকশন ভালো না, টু গিভ দ্য টাইম টু আন্ডারস্ট্যান্ড। তো যারা বলছি যে ধরেন আমি রহিম অফিসে ছিলাম, রহিম অফিস থেকে আবার ইগলুতে জয়েন করলাম। ইগলুতে আই ওয়াজ ফেসিং বেট অফ পলিটিক্স অন দ্যাট টাইম। আই এম ভেরি অনেস্ট ইন দ্য ডিসকাশন অ্যান্ড ওয়ান অফ দ্য গুড গাই আব্দুল মোনেম সাহেবের ছেলের আন্ডারে কাজ করতাম, মহিউদ্দিন মোনেম, এবং ওনার সাথে কথা বলে আমি ডিসাইড করি যে বস আই এম নট এনজয়িং ওভার হেয়ার, আই উইল লিভ। দেন আই জয়েন ইন নিউজিল্যান্ড ডেইরি। নিউজিল্যান্ড ডেইরিতে জয়েন করলাম আরও কম বেতনে। তো দ্যাট ইজ again important thing as far as life is concerned. Sometimes once you are walking you have to give a break. হয়তো ওই এনার্জি ওইভাবে আপনি মুভ করতে পারবেন না। সো আই থিঙ্ক ইন দ্যাট ওয়ে যে ঠিক আছে আমার তো একটা স্যালারি আছে আর একটু কমছে, ডাজেন্ট ম্যাটার, হাউ ক্যান রিগেইন। দেন 3 মাসের ভিতরে আবার আগের স্যালারির মতো হইলো, হোয়াট আই ইউজ টু গেট ইট। দেন আমি নিউজিল্যান্ড ডেইরিতে ছিলাম 5 বছরের মতো। Then I moved into one of the global giant as far as dairy is concerned. I have the global staff of Singapore, Fonterra, the New Zealand dairy partner. I had that my determination that I have been come out from Nestle, I will go back to the multinational again. That I made it even after 2007 and 2014. 7 বছর পরে আমি আবার মাল্টিন্যাশনাল ব্যাক করলাম। That was my challenge, not for the salary, not for the dignity, nothing. But this is most of willpower. I wanted to. আমার নামের সাথে আবার যুক্ত করতে চাই দি পার্সন হু ওয়ান্টেড টু সে মি, যারা আমাকে বলার চেষ্টা করেছে কামরুল ইজ ফিনিশড, আই ওয়ান্টেড টু রিপ্রুভ মাই সেলফ, নো আই এম নট, আই ক্যান ডু দিস সামথিং, দ্যাট ইজ এ চান্স টু ডু। সো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ডান। আমি ওইখান থেকে আই ওয়াজ অ্যাবাউট ইন সিঙ্গাপুর, এবং আমার একটা বোরিং টাইম যাচ্ছিল। মাই কিডস আর ইন বাংলাদেশ, ফ্যামিলি ইন বাংলাদেশ। দেন আই ইউজ টু কাম বাংলাদেশ, নেপাল, এই মার্কেটগুলিতে ঘুরতাম, কাজ করতাম। Then I had an orientation with one of the very legend person as far as I believe in Asia, Mr. Hassan Khan Sani, প্রাণ আরএফএলের এমডি, বর্তমানের চেয়ারম্যান, তখন সে ডিএমডি ছিল। উনি বললেন কারণ ভাই আপনি আমাদের এখানে চলে আসেন। দেন কি মনে করে প্রাণ আরএফএলে চলে আসলাম। ওইখানে আমি সিএমও ছিলাম, আই মিন গ্রুপ মার্কেটিং হেড। অ্যান্ড ইউ সি ওয়ার্কিং ওভার দেয়ার আই ফাইন্ড দ্যাট যে it's a different thing. I used to have a big room in Singapore, even in Dhaka. আমি প্রাণ আরএফএলে জয়েন করলাম, আপনার যে চেয়ারটা দেখছেন এইটুকু জায়গায় আমাকে বসতে দিল। আই বিন ওয়ান্ডার্ড হোয়াট ইজ দিস অ্যাগেন, দিস এ ম্যাটার অফ অ্যাডাপ্টিবিলিটি, যে আমি তো এত ছোট জায়গায় বসে কাজ করি না অনেক দিন, বাট অ্যাগেন আই অ্যাডজাস্ট ফাইন, ডাজেন্ট ম্যাটার, লেট মি লাভ দ্য ওয়ার্ক ইনস্টেড অফ দ্য চেয়ার। না আমি আবার বোর্ডরুমে বসে কাজ করতাম, সামথিং লাইক দ্যাট। আই নেভার ওয়ান্টেড টু, না ঠিক আছে যেহেতু চলে আসছি লেট মি ট্রাই। তো এখানে আমি আই ওয়াজ দেয়ার ফর 9 months. Then again I got call from the most precious persons apart from my father. আমার আব্বার পরে আমি যাকে সবচেয়ে বেশি সম্মান করেছি বা করি এখনও, হিজ নেম ইজ মিস্টার আব্দুল মোনেম। আব্দুল মোনেম সাহেবের একটা ওনার এইচআরের যিনি হেড ছিলেন, উনি আমাকে কল দিলেন যে ইগলুতে মোনেম সাহেব আপনার সাথে কথা বলতে চাই। মোনেম সাহেব কেন কথা বলবে? বলে যে আপনি একটু কাইন্ডলি আসেন। দেন আই ওয়েন্ট। মোনেম সাহেবের সাথে রাতের বেলায় প্রায় ঘন্টা দেড়েক কথা হইলো। বলে যে আপনি কোথায় আছেন, প্রথমে আপনি করে বলছে। আমি বললাম যে স্যার আমি ওই জায়গায় আছি। বলে আপনি আমাদের এখানে আসবেন? আমি বললাম না স্যার। বলে কেন? আমি বললাম যে স্যার আপনাদের এখানে কাজে চাইতে আকাম বেশি, পলিটিক্স। আমি শব্দটা এটাই উচ্চারণ করেছিলাম। উনি বললো আপনি কী মিন করতে চাইলেন? আমি বললাম যে আমি তো 1 বছর কাজ করে গেছি, আই হ্যাভ সিন দ্য বিগেস্ট পলিটিক্স ওভার হিয়ার। কাজ করতে দেয় না, দে ডোন্ট অ্যালাউ, দে বিলিভ দ্যাট উই আর থার্ড পার্টি নেশন, আমরা তৃতীয় জেনারেশন অথবা থার্ড ওয়ার্ল্ডের কেউ, সামথিং লাইক দ্যাট। তো মুনিম সাহেবের সাথে কথাটা বলে আমি চলে আসলাম। হিজ সেক্রেটারি অ্যাগেন কল মি যে স্যার আপনি কতদূর গেছেন? আমি বললাম যে আমি গাড়িতে উঠবো। তারপরে বললো যে একটু আবার যদি আসেন। তারপরে গেলাম, যাওয়ার পরে বললো এই মিয়া, ফার্স্টে আমার এই ডায়লগ দিল, এই মিয়া শোনো, আমি মুনেম রে আজ পর্যন্ত কেউ না করতে পারে নাই, তুমি প্রথম ব্যক্তি আমার টেবিলে বসে না করে তোমার এমন লাগবে। আমি বললাম স্যার আপনি তো জেদের পর্যায়ে নিয়ে যাচ্ছেন ব্যাপারটাকে। বলে যে না তুমি জয়েন করো। উনি ইনস্ট্যান্টলি বসিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। বললো যে তুমি কত টাকা পাও, কত হইলে আসবা। আমি বললাম যে স্যার টাকার ব্যাপারটা পড়ে। বলে যে তুমি আমার এনে চাকরি করো, আমার এনে কাজ করো, তোমার একটা চলেওকে হাত দিতে দেবো না আমি। And I was extremely happy talking to this. This is a heavenly face, wonderful personality.
উনি আমাকে কনভিন্স করলেন, আমি ঠিক কয়েকদিন পরে ওনার জয়েন করলাম। অ্যান্ড আই ওয়ার্ক উইথ হিম 5 years, 5 বছর কাজ করেছি। এবং ওনার জীবদ্দশায় আমি ওনাকে কমিটমেন্ট করেছিলাম যে আপনি জীবিত থাকা অবস্থায় আমি কোনোদিন এগুলো ছাড়বো না। এবং উনি 2020 সালের উনি মে মাসে মারা যান, 31শে মে মারা গেছেন। এবং উনি 31শে মে মারা যান, আমি ঠিক 31শে অক্টোবর আমি আব্দুল মোনেম লিভ করি। বাট ওনার মানে আই নেভার ব্রোক দ্য প্রমিস, আমি প্রমিস ব্রেক করি নাই। এবং দ্য বিউটি অফ দিস জেন্টলম্যান সামথিং যে হি ইজ এ প্যাশনেট গাই। এবং আমি ওনার সাথে খুব ক্লোজ সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে আমার জীবনে। এবং আমি দেখেছি মানুষের প্রতি কত কাইন্ড সে, আমি দেখেছি মানুষের প্রতি কত দরদি। এবং আমার মনে হয় যে আমাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, দিস পিপল আর ইনস্টিটিউশন, এই সমস্ত লোকের কাছে শিক্ষা গ্রহণ করা উচিত, ইনস্টিড অফ ইভেন স্টাডিং ইন হার্ভার্ড অ্যান্ড হোয়াট এভার। তার মানে ইগলুর যে স্বর্ণযুগটা আমরা পেলাম, মানে যখন আমরা ছোট, ওই সময়টাতে আপনি ছিলেন আর কি ইগলুতে? না, আমি 5 বছর ছিলাম। ইগলু ইজ এ ব্র্যান্ড অফ 50 years, আমি 5 বছর ছিলাম, বাট আই ওয়ার্কড হার্ড। এবং অ্যাজ আই সেড যে 2015-র পরে ইগলুর যে বিশাল জনপ্রিয়তা, এটা আমার একার কাজ না, এটা আসলে আই হ্যাভ গট দ্য ফ্রিডম ফার্স্ট অফ অল। নাম্বার 2 হচ্ছে আই হ্যাভ এ ফ্যান্টাস্টিক টিম। এবং আমি কাউকে বাদ দিই নাই, বিকজ ইনিশিয়ালি টিম ওয়াজ ভেরি স্কেয়ার্ড যে এই ভদ্রলোক এসে কারে ফায়ার করে দেয়। বাট আই ফেল দ্য নো, ইউ পিপল হ্যাজ কন্ট্রিবিউটেড হোয়াট এভার, দ্যাটস ওয়াই আই এম হেয়ার। আমি এভাবে বিশ্বাস করি তোমরা কন্ট্রিবিউট করেছি বিধায় আমি আসছি। সো আই ওয়ান্টেড টু টেক দ্য টিম টুগেদার, আই ওয়ান্টেড টু মেক শিওর প্লিজ ওয়ার্ক টুগেদার। আমি একজনকেও চাকরি থেকে ছাঁটাই করি না। এবং আমার মনে হয় এখন আজকে আমি যদি মেসেজ দেখাই দেখতে পারবেন, গতকালকে একটা মেয়ে আমাকে নক করেছে এগুলোর কোনো একটা পর্যায়ে কাজ করে, বলে যে সে লিখেছে যে স্যার আপনার আমলে যা হয়েছে এরপরে আর কিছুই হয় নাই। সো এটা আমার জন্য বিশাল প্রাইডের ব্যাপার। আমার কাছে অনেকেই যোগাযোগ করে, স্যার আমরা আপনাকে মিস করি। But that is what I get the feeling and love from them. It's a different fascination and love from the people. But as I said, you can't do anything unless you're superior. Because আপনার শরীরের মাথা তো একটা, আপনার মাথা যদি দুইটা হইতো, then perhaps you will get the double direction. Then heart একটা কাজ করবে, kidney আরেক কাজ করবে. Then both the organs will do fighting each other. তো একটা মাথা থাকলে সুবিধা হয় কি, that gives the one direction. Either it is correct or wrong. That's a separate issue. তো মোনেম সাহেব ইউজ টু গিভ দ্য ওয়ান মাথার আন্ডারে কাজ করেছি। এবং ইউজ টু গিভ দ্য কামল, ডো দিস, ডোন্ট ডো দিস, ফাইন, থ্যাংক ইউ। আমার সাথে ওনার লাঞ্চ করতাম একসাথে, আমার সাথে সন্ধ্যায় একটু ফিডব্যাক নিত। অ্যান্ড হি বিলিভস ইন ডিফারেন্ট লিডারশিপ, হি হ্যাজ এ ফ্যান্টাস্টিক লিডারশিপ। অ্যান্ড অ্যাজ আই সে, দিস পিপল আর দ্য ইনস্টিটিউশন। এই সমস্ত লোক বই পড়ে শেখা যায় না। দ্য পিপল শুড গো পার্টিকুলারলি। আমাদের দেশে আরও এই ধরনের লিজেন্ড আছে, কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যার আর সো মেনি। ফর এক্সাম্পল আপনার অনেক সিনিয়ররা আছেন, ফর এক্সাম্পল মেঘনা গ্রুপের মোস্তফা সাহেবরা, ফর এক্সাম্পল ফজলুর রহমান সাহেবরা, ওনারা কিন্তু একজন একটা ইনস্টিটিউশন, রাইট? তো হয় কি যে আমরা অনেক সময় মনে করি বুক ইজ গিভিং সামথিং ডিরেকশন অ্যান্ড বুক ইজ অল অ্যাবাউট দ্য নলেজ, বাট নলেজ ইজ ইউজলেস আনলেস ইউ আর কনভার্টিং ইন্টু দ্য স্কিলস। সো এই যে স্কিলে কনভার্ট করার মানুষগুলি, এদের সান্নিধ্যে যাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এক্সপিরিয়েন্স মেক্স দ্য ডিফারেন্স। বাট অ্যাগেন, as I said, there are so many good stories. আব্দুল মোনেম ইগলুতে কাজ করা অবস্থায় আই গট হার্ট অ্যাটাক, আমার হার্ট অ্যাটাক হয় এখানে। এবং মানে আই ক্যান রিমেম্বার যে আমার কোম্পানি আমাকে সাপোর্ট দিয়েছে, দ্যাটস ট্রু, আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম। এবং আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, মৃত্যুর মুখ থেকে তারা আমাকে বাঁচায় নিয়ে আসছে, হুইচ ইজ ভেরি গুড। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আই হ্যাড ফেস অলসো পলিটিক্স, ডিফারেন্ট পলিটিক্স। আই উইল বি সারপ্রাইজড হিয়ারিং এমনও পলিটিক্স হয়েছে যে ধরেন মানে আপনি চেয়ারে বসে আছেন, আমি উলঙ্গ হয়ে বসে আছি। দ্যাট তখন হোয়াটসঅ্যাপ ছিল না যে সিও এরকম করে বসে আছে একা। অ্যান্ড দ্যাট ইজ ইন বাইবার, গ্রুপ বাইবার করে সবাইকে ছড়াই দিচ্ছে যে লেট হিম আউট, তারে বের করো, সামথিং লাইক দ্যাট। এখানে আই ফেসড ইট, আমি ওইটাকে কাভার করছি। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন আই গট দ্য হার্ট অ্যাটাক, বিকজ আই ওয়াজ স্লিপলেস অ্যাবাউট 19 nights, 18-19 রাত আমি ঘুমাতে পারি নাই। Again, I've got the blessings from this gentleman, Mr. Abdul Monem. He's late, but he is one of the greatest philosophers to me. I always remember him. So that is how working. এবং এটা ছেড়ে দেওয়ার পরে, I thought that I'll not do anything. I'll do something for myself. কিছু একটা করব, নিজের জন্য কিছু একটা করব। But again, there is a pressure from the industry. সে তো ইগলু থেকে চলে গেছে, এখন সে কি করবে? There are some connotations. There are some people who loves to talk. এবং আপনি আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে পিপল টক্স এগেইনস্ট দ্য সাকসেসফুল পিপল,
পিপল নেভার টক্স অ্যাবাউট এগেনস্ট দ্য ফেইলিউর। সো আপনার এগেনস্টে যদি কেউ কথা বলে, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার মানে ধরে নেবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। এই ফিলোসফিটা আমার ভিতরে আছে, বিকজ উই ডোন্ট টক সামথিং। আমরা অনেকের এগেনস্টে কথা বলি না, আপনি একজন মানুষের এগেনস্টে যা ইচ্ছে তাই বলবেন না, বাট আপনি একটু ভালো কিছু করবেন, ইউল ফাইন্ড সো মেনি পিপল আর পা ধরে দাঁড়ায় আছে, আপনাকে কীভাবে না ব্ল্যাক পুল কীভাবে করবে। সো আমাকে কিন্তু এরকমভাবে ইন্সপায়ার করে, আমি আমার মজা পাই, ওকে ফাইন, লেট মি ট্রাই। দেন অ্যাগেন আই ফেল দ্যাট আই জয়েন সামওয়ার এলস, অ্যাগেন আই জয়েন ইন ই-কমার্স কোম্পানি, এবং ই-কমার্স কোম্পানি সেন্দাবাদ.com রাইট নাও আই এম ওয়ার্কিং এজ এ সিইও, এবং এখানেও প্রায় 15 মাস হয়ে গেল। এবং ই-কমার্সে চাকরি করার পরে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছে, এটা হচ্ছে চোরের কোম্পানি, বিকজ দেয়ার আর সাম ব্যাড রেপুটেশনস ইন দ্য মার্কেট, সাম্প্রতিককালে অনেক রেপুটেশন হয়েছে। বাট উই হ্যাভ টু রি-এক্সপ্লেইন দ্য পিপল, উই আর নট লাইক দিস, উই আর ডুইং ফেয়ার বিজনেস। সো অ্যাজ এ হোল, ইফ ইউ সি দ্য জার্নি, 26.5 years আই এম ওয়ার্কিং। আচ্ছা, এই যে প্রত্যেকটা কর্পোরেটে আপনাকে যে বিভিন্ন ধরনের পলিটিক্স ফেস করতে হয়েছে, নানা ধরনের সমস্যা এবং আত্মসম্মান নষ্ট করার মতো যে ধরনের ক্রাইম, ওয়ান কাইন্ড অফ ক্রাইম, ওই পলিটিক্সটা, সেখান থেকে কিভাবে নিজেকে বিবেক করতেন? You know, there are the two types of mindset. One is growth mindset, আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটটা কি? ফিক্সড মাইন্ডসেট অলওয়েজ একটা দড়ির ভিতরে আপনি বাইন্ধা ফেলায়। আমরা যখন একটা ব্লুমিং একটা গাছের চারা দেখি, তখন দেখবেন আস্তে 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 ফুটে, রাইট? এটাকে যদি আপনি পুরোপুরি ঢেকে দেন, তাহলে কিন্তু এটা ফুটবে না, রাইট? এখন আপনি আসলে কোন ডিরেকশনে যাবেন? ইদার ইউল গো টু দ্য গ্রোথ মাইন্ডসেট অর ইউল ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট পিপল ক্যানট গ্রো, বিকজ ইউ কান্ট এক্সপেক্ট বাই ইউর ওন। আপনার মতো করে পৃথিবী সব আপনার মতো হবে, এটা আপনি আশাও করতে পারেন না। ওয়াই শ্যাল ইউ এক্সপেক্ট সামবডি উইল হেল্প ইউ? আপনি আশা করার তো কোনো কারণ নেই যে আরেকটা মানুষ আপনাকে হেল্প করে দিবে। সবাই তো আর ওই মেন্টালিটি না। দিস ওয়ার্ল্ড ইজ কোয়াইট ব্রুটাল, এভরিবডি ওয়ান্টস নিজে করতে চাই, আরেকজন যাতে না করতে পারে, রাইট? এখন কোশ্চেন হচ্ছে যে ইটস এ ডিটারমিনেশন, মোর ইম্পর্ট্যান্ট। সেকেন্ড থিং হচ্ছে যে I always avoid the negativity. Negativity is a very important thing. After negativity, what happens? It gives more and more burden. I always try to find the positivity. এই যে কেউ কিছু করছে, আমি বুঝতেছি সে এর কাজটা করছে, I want to make his friend. And always try to make sure, keep closer your enemy to your eyes. আপনার এনিমিকে সবসময় চোখের সামনে রাখবেন। You don't need to trust. You keep them in closer. চোখের সামনে রাখেন। It's very important. It's a very big tips. Your friend will never be your enemy, but your enemy keep you closer to your eyes. আপনার চোখের সামনে রাখেন। আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের ইতিহাসের যে জনক বঙ্গবন্ধু, perhaps he trusted Mostak, but he never understood this culprit can change it. খেয়াল করেন ব্যাপারটা। Sometimes উদার হওয়া ভালো, yes, but seeing is, sometimes you have to keep your eyes open. It's very important, as I said. As I was saying, negativity. আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারেন। ফর এক্সাম্পল, দিস এ গ্লাস অফ ওয়াটার। এটার ওজন কত? গ্লাসের ওজন 200 গ্রাম, পানি আছে 100 গ্রাম, ফর এক্সাম্পল 300 গ্রাম, রাইট? এখন ওয়ান্স আই এম কিপিং দিস 300 গ্রাম, শুরুতে তো আমার কাছে কোনো ঝামেলা নাই, বাট ইফ আই কিপ ইট ফর 1 hour, দেন এই হাতটা ক্রিপল হইতে শুরু করবে। আপনি যদি 3 ঘন্টা রাখেন, তখন হাত ভাঙতে শুরু করবে, মনে হবে যে অনেক বোঝা। এই 300 গ্রাম তখন আপনি 3 কেজি, 10 কেজি, 20 কেজি মনে হবে, রাইট? তার মানে কি যে নেগেটিভিটি, বার্ডেনকে আপনি অ্যাভয়েড করা দরকার। জাস্ট অ্যাভয়েড ইট। অ্যান্ড অ্যানাদার থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ কান্ট চেঞ্জ আদার্স। আপনি সবার পরিবর্তন তো আপনি করতে, হোয়াট ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ। আপনার নিজের পরিবর্তন তো আপনি করতে পারবেন, রাইট? সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ফেস, আই সি, আই অবজার্ভ, আই অ্যাভয়েড। মাঝে মাঝে যে কষ্ট হয় না তা না, আমি তো সুপারম্যান না, আমি তো ইঞ্জিন না, আমি মেশিন না, আমি মানুষ, বাট ট্রাই টু অ্যাভয়েড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি অ্যাজ আই সেড, আমি পারতপক্ষে ক্রাইসিস মোমেন্টে কোনো ইউ উইল ফাইন্ড সো মেনি অ্যাডভাইস, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। অ্যান্ড অ্যাডভাইস এমন একটা জিনিস যে উই লাভ টু গিভ ইট, পারলে টাকা খরচ করে অ্যাডভাইস দিয়ে আসি, রিক্সা ভাড়া দিয়ে অ্যাডভাইস দিয়ে আসবেন। আপনি যাদের মোবাইল এমনি কথা বলবেন না, বাট আপনি যখন ভেজালে বলবেন, দেন এমন সব অ্যাডভাইস দিতেছে, ইউ আর গোয়িং টু বি কনফিউজ। সো বেটার ইউ আস্ক ইউর ক্লোজেস্ট পিপল, বেটার ইউ আস্ক ইউর মেন্টরস, বেটার ইউ আস্ক ইউর হার্ট। যে ভেরি ইম্পর্টেন্ট যে আমি কি সঠিক কাজ করছি কিনা। সো দ্যাট ইজ হাউ আই ফেসড ইট। ইনস্টেড অফ ফেসিং, আই অ্যাভয়েড ইট। So what I could do, for example, I want to play.
I want to play, I want to give a goal, right? If you see the Messi, for example, I am nowhere compared to Messi. I'm just example দিচ্ছি মেসি যখন গোল করতে চায় তখন তো সামনে আরও 5 জন দাঁড়ায় থাকে, সামন পায়ে বাড়ি মারে, সামন ধাক্কা মারে, বাট তার অবজেক্টিভ কি? গোল পোস্ট, right? So you see, once you see that you want to go to this goal post, then perhaps you'll find the obstacles, and you just focus on the goal, not the obstacles. আপনি অবস্টাকল ফোকাস করলে গোল জীবনে দিতে পারবেন না। ইউ ফোকাস অন গোলস, দ্যাটস হোয়াট আই ডু। আমি এটা চেষ্টা করি যে আমি আমার কাজে ফোকাস থাকার চেষ্টা করি। আমি আননেসেসারি মানে আই ডোন্ট হিয়ার দ্য ননসেন্স, আই অ্যাভয়েড ইট অ্যান্ড আই ট্রাই টু ফোকাস অন মাই ওয়ার্কস। নতুনরা যারা আসবে, ভবিষ্যতের মানুষ, জি, ভবিষ্যতের আপনি, জি, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস? ফার্স্ট অফ অল, নতুনদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আজকালকার ছেলেমেয়েরা অনেক ব্রিলিয়ান্ট, দে আর এক্সট্রিম ব্রিলিয়ান্ট। অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং, যে আপনার কতটুকু নলেজ আছে ডাজন্ট মেক সেন্স। নলেজ ইজ পাওয়ারলেস। অনেকে বলে নলেজ ইজ পাওয়ার, টু মি নলেজ ইজ পাওয়ারলেস, নলেজ ইজ জিরো আনলেস ইউ ক্যান কনভার্ট দ্য নলেজ ইন্টু দ্য স্কিলস। আমি যদি অন্যভাবে এক্সাম্পল দিই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। আই আন্ডারস্ট্যান্ড ক্রিকেট, ইউ অলসো আন্ডারস্ট্যান্ড ক্রিকেট, বাট ডু ইউ প্লে? আমরা কিন্তু একটা বল দেখে মন্তব্য করি, ইস একটা ফালতু বলে আউট হয়ে গেছে। আমরা অনেক সময় মন্তব্য করি একটা ফালতু ক্যাচ ধরতে পারি, বাট আমি তো খেলি না। সো ইট ইজ সামথিং, দ্য স্কিল ইজ ডিফারেন্ট, স্কিল ইজ ডিফারেন্ট। তো নতুন প্রজন্মের কাছে প্রথম যে জিনিসটা আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু কিপ দ্য স্পিরিট, আই ওয়ান্ট টু, আমি এটা করতে চাই। এই যে করতে যখন চাবেন আপনি, তখন কিন্তু ইউ উইল ফেস দ্য অবস্টাকলস অ্যান্ড ইউ নিড টু কনভার্ট দ্য অবস্টাকলস ইনটু দ্য সাকসেস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেগে থাকতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি লেগে না থাকেন, ইউ কান্ট এক্সপেক্ট এভরিথিং। আমরা সবসময় স্টেয়ার, সিঁড়ি না দিয়ে লিফটে উঠতে চাই, হ্যাঁ, বাট লিফট ইজ নট দ্য সলিউশন। কোনো কারণে যদি আবার সিঁড়ি বাইতে হয়, তখন কিন্তু আপনার উঠতে পারবেন না। আমি বলছি না যে সবাইকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, অনেকের আছে বাই ডিফল্ট সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে, অনেকে আবার বড় হয়ে যাচ্ছে, ট্রু, বাট ইট ইজ নট বাই ডিফল্ট নাথিং, অ্যান্ড দিস ওয়ার্ল্ড ইজ গোয়িং টু বি মোর কম্পিটিটিভ। আমি বিজ্ঞান পড়ে হয়তো মার্কেটিংয়ে কাজ করেছি, ভবিষ্যতের জমানা তা নাও হতে পারে। সো ইউ হ্যাভ টু বি স্পেশালাইজড, ইউ হ্যাভ টু বি ফোকাসড, কাজের প্রতি খুব সিনসিয়ার থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য বিগেস্ট থিং যে হাউ ইথিক্যালি ইউ আর ওয়ার্কিং। হ্যাঁ, আপনি 9-6 করে খুব বেশি দূর আগানো যায় না। সো ইউ ক্যান গো, বাট ইউ ক্যানট গো টু দ্য টপেস্ট, রাইট? সো রাস্তা যদি আপনি নির্ধারণ করেন, মঞ্জিল যদি আপনি ডিফাইন করা থাকে, যে তাহলে আপনি বাধা না। সো মঞ্জিল ডিফাইন করতে হবে, যে ওয়ার আন টু গো। একটা কাজের আমরা যেটা বলি গেহরাই, গভীরে ঢুকি কিনা। হ্যাঁ, সারফেস অবস্থায় কিছু দেখলে হবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে এক্সাম্পল দিই। I started working in e-commerce company. People was asking what I know about the e-commerce. আমি তো e-commerce কোম্পানিতে কখনো কাজ করি নাই। I clearly answered before the board যখন আমার ইন্টারভিউ নিয়ে, দেন আমি বুঝি না। দেন আমাকে একজন কোয়েশ্চেন করেছে, তুমি বুঝো না তোমার তাহলে ই-কমার্স কোম্পানি? বিকজ দেয়ার আর ডিফারেন্ট বোর্ড পার্সন, একজন ক্যানাডিয়ান, সুইডিশ ছিল, 2জন ইন্ডিয়ান। দে আর আস্কিং সো মেনি কোয়েশ্চেন, তুমি তো বুঝো না। I did clearly answer, I understand commerce is a medium. So why shall I know? আমার সব কিছু কেন জানতে হবে? And you can take it as an opportunity. Since I don't know, I'll learn, I'll execute. And we have fantastic growth as far as Sindhabad's history is concerned. This business we made 10 times within 1 year. Same team. So আমি ভিতরে ঢুকতেছি কিনা, it's very important for the youth. লেগে থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন দেখলে শুধু হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য you have to play the act, you have to play the role, you have to do something, extension, এবং more importantly, it's very important, আমি কি দিনের শেষে যখন ঘুমাই তখন কি চিন্তা করি কিনা, what I have done today, what I could do better, আজকে কি করলাম, আরেকটু কি ভালো করতে পারতাম, that can change the story. শেষ প্রশ্ন। জি, আমরা চিনি যে সিইও কামরুল হাসান, মার্কেটিং হেড কামরুল হাসান, একজন আদর্শ পিতা কামরুল হাসান। আমি খুব আদর্শ পিতা না। ভবিষ্যতের কামরুল হাসানটা কি? যে আমার কাছে ইদানিং মনে হয় যে আই এম ওয়ার্কিং 26 years 7 months, বাট আমার কাছে মনে হয় যে আই হ্যাভেন্ট ডান এনিথিং ফর মাইসেলফ। আমার নিজের জন্য আমি কিছু করি নাই। হোয়াট এভার আই হ্যাভ ডান, আমি যাই কিছু করেছি, অন্য অর্গানাইজেশনে কাজ করেছি, অন্য জায়গায় কাজ করেছি, কামলা খাটছি, সামথিং লাইক দ্যাট। পারহ্যাপস এভরি কোম্পানি হ্যাজ গ্রোন, বাট আমি যদি, ফর এক্সাম্পল, ইফ আই ডাই টুমোরো, হোয়াট ইজ দ্য লেগেসি আই হ্যাভ ডান ফর মাইসেলফ? I haven't done anything.
এবং keeping that I have launched a brand last 2 years back. Name of the brand is Fiona. Fiona is my daughter's name. আমার খুব ইচ্ছা যে আমি নিজে কিছু করতে চাই। ইন্টারেস্টিং বিজনেস। অনেকে জিজ্ঞেস করে আপনি ওয়াই ফ্যাশনে কেন কাজ করতে চাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে যে FMCG ওই সমস্ত ইন্ডাস্ট্রিতে অনেক ব্রিলিয়েন্ট লোকজন আছে, এই জায়গাটার মাঝে আমার মতো একটু বোকাশোকা লোক আছে, সো আই ক্যান লিড দিস। সো আই হ্যাভ এ প্ল্যান ডাউন দ্য লাইন টু স্টার্ট মাই ওন এন্টারপ্রেনারশিপ, এবং এটা কাজ করছি টুকটুক করে। বাট আমার ইচ্ছা আছে যে আই ওয়ান্ট টু গিভ মোস্ট ফোকাস অন দ্যাট, সো দ্যাট লেট মি ট্রাই, চেষ্টা করে দেখি অন্যের ব্যবসা যদি দাঁড়া করাইতে পারি কোনো না কোনো ফর্মে, বিকজ নোবডি পেজ মি দ্যাট আই এম ক্লোজ টু 5 feet 10 inch লম্বা, আই এম নট সাচ বিউটিফুল, আমি দেখতে খুব কালো মানুষ, সো নোবডি ইজ পেইং মাই সামথিং। আমাকে কেউ তো টাকা এমনি দেয় না যে আমি তো সিনেমার নায়িকা না, আমি তো সিনেমার নায়ক না, আমি নায়করা রাজ্জাক না। আমার একটা সিম্পল পরিচয়, সে হচ্ছে আমি কাজ করি। সো হোয়াট ইজ দ্য বিগেস্ট থিং ফিলিং টু মাই মি, যে হোয়াটস অ্যাবাউট ইউর ওন। আমি যদি অন্যের জন্য কিছু করতে পারি, অন্য কোম্পানির জন্য করতে পারি, ওয়াই নট ফর মি। সো দ্যাট ইজ হোয়াট রিসেন্ট টাইম মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। আই এম প্ল্যানিং সামথিং টু ডু ফর মাই সেলফ, প্লিজ প্রে ফর মি, আই উইল ডু সামথিং ফর মাই সেলফ, যেটা আল্লাহ আমাকে জীবিত রাখে। আমরা চাই যে আপনার মনের ইচ্ছাটা অবশ্যই পূরণ হোক এবং সৃষ্টিকর্তা অবশ্যই আপনার পাশে থাকে। জীবনের যেখানে শেষ হয় সেখান থেকে আবার নতুন করে শুরু হয়। জীবনের কোনো কিছুই ছোট না, জীবনের কোনো কাজই ফেলনা নয়। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ইতিবাচক মানসিকতার সঙ্গে থাকবেন। যা কিছু ভালো তার সঙ্গেই থাকবেন। আবার নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত অবশ্যই এই মহামারীতে নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেসে।